ক্ষমা করবেন, আমি আজকের মতো দিনে আদর্শগত জায়গা থেকে কয়েকটা অদরকারি সত্যি কথা বলে ফেলছি। এই যেমন দেখুন, সামনেই নির্বাচন আসছে এবং সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার ফেব্রুয়ারির একেবারে দোরগোড়ায় বাজেট ডাকছে। এবার বাজেটের দিকে সবাই তাকিয়ে রয়েছেন, নির্বাচনের আগের বাজেট, এবং সেখানে সবার একটাই প্রশ্ন, সেটা হলো ভাতা কতটা বাড়বে, লক্ষ্মীর ভাণ্ডার কতটা বাড়বে। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তার জন্য প্রচুর সমস্ত কোটি কোটি টাকা সব বরাদ্দ করা হলো, সব জায়গায় একেবারে লাখ লাখ টাকা খরচ করে সব কাজকর্ম করা হচ্ছে, 5 ইঞ্চি রাস্তা তৈরি করা হচ্ছে, কিন্তু তার জন্য ইয়াব বড় একটা ফলক বসিয়ে বলে দেওয়া হচ্ছে যে দেখুন এখানে আমরা এত লক্ষ টাকা খরচ করেছি। সে বোধহয় এমন রাস্তা যেখানে একটা লাঠির বাড়ি মারলে সেই রাস্তা ভেঙে যাবে, কিন্তু তাতে কি হয়েছে, ব্রিজগুলো ধুঁকছে, কোথাও জলের কল বসানো হয়েছে, একটা কল বসিয়ে বলা হচ্ছে আমরা লক্ষ টাকা খরচ করে দিয়েছি, 1 লাখ টাকা খরচ করে কল বসিয়েছি, মানে অদ্ভুত সব কাণ্ড কারখানা হচ্ছে। তো তার মাঝখানে দাঁড়িয়ে এসব নিয়ে কারোর খুব একটা কোনো চিন্তা ভাবনা নেই, সবারই প্রশ্ন ভাতা কতটা বাড়বে। আর এই ভাতা কতটা বাড়বে তার দিকে সবাই তাকিয়ে রয়েছেন, তার কারণ শুধুমাত্র তো শাসক দল নয়, বিরোধী দলের তরফ থেকেও এই ধরনের ভাতার নানা রকম সংকল্প করা হয়ে থাকে। মানে এই যে বিজেপি, তারা তো সংকল্প পত্র বের করে, বামেদের বেরোয় ম্যানিফেস্টো, তৃণমূল কংগ্রেসের বেরোয় স্বপ্নের উড়ান, উন্নয়নের পুরাণ, আর বিজেপি বের করবে সংকল্পপত্র। সংকল্পপত্র কি না, আমরা ক্ষমতায় এলে কি কি করব সেটা আমরা এখানে বলছি, এই আমাদের সংকল্প যে আমরা এগুলো করবই। এবার বিজেপির এই যে সংকল্প, বিশেষ করে ধরুন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, তাদের মুখে এতদিন যা যা শোনা গেছে যে আমরা ক্ষমতায় এলে কি কি করব, সেখানে একটা বেসিক ব্যাপার রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত টাকা দিচ্ছেন আমরা তার থেকে বেশি টাকা দেবো, 500 টাকা হলেও আমরা তার থেকে বেশি দেবো। দিদি ভাতা দিচ্ছেন 1000 টাকা, আমরা এলে দেবো 1500 টাকা। কোথাও দিদি দিচ্ছেন 5000 টাকা, আমরা এলে 5500 টাকা তো আমরা দেবই। বকটুইয়ের মতো কোনো ঘটনা ঘটলে ক্ষতিপূরণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা ক্ষমতায় এলে 1.5 লক্ষ টাকা দেব। মানে বেসিক যে হিসেবটা সেটা হচ্ছে, ট্রেনে হকাররা যে সেলস টেকনিকটা ব্যবহার করেন অনেকটা সেই রকম। অনেকের কাছ থেকেই তো ধূপ কিনেছেন, আমার কাছ থেকে একবার কিনে দেখুন, একেবারে ঠকবেন না। আমি কিন্তু এই লাইনে একদম ডেলি প্যাসেঞ্জারি করি, রোজ আমি আপ ডাউন করি, আমাকে দেখতে পাবেন, কোথাও কোনো গন্ডগোল হলে আমাকে এসে বলবেন, কান মুলে পয়সা ফেরত দেব। পশ্চিমবঙ্গ সরকারের বাজেট বেরোবে, এই বাজেটে সরকারের খুব একটা কিছু করার মতো নেই, খুব একটা কিছু করার নেই, কারণ এই সরকারের কাছে কিছু করার সময়ও নেই, কারণ নির্বাচন চলে আসছে। অতএব একটাই জিনিস তারা করতে পারে, সেটা হচ্ছে ভাতার পরিমাণ বাড়ানো, এবং সম্ভবত সেটাই করা হবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, তা আগের বছর যখন সুন্দর পূর্ণাঙ্গ বাজেট এলো, সেই বাজেটে কেন সরকার ভাতাটা বাড়ালো না? তখনই তো বাড়াতে পারতো। আরে বাড়ায়নি, তার কারণ সরকার সে আনা। আগের বছর যদি ভাতা বাড়িয়ে দেওয়া হতো, তাহলে ওই বর্ধিত হারে ভাতাটা 1 বছর ধরে তো দিতে হতো। এবং এমনিতেই পশ্চিমবঙ্গের যা অবস্থা, অর্থনীতির যেরকম নাভিশ্বাস উঠে আছে, তাতে 1 বছর ধরে অত বেশি বেশি টাকা দিতে গেলে তো একেবারে ধরাশায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ভোটের আগে। কিন্তু এই যে ভোটের 1 মাস আগে ঘোষণা, এটার তো একটা আলাদা ফল আছে। 1 মাস আগে ঘোষণা হবে, অতএব বর্ধিত হারে যে ভাতাটা, বাড়িয়ে যে টাকাটা দিতে হবে, সেই বেশি টাকাটার একটা কিস্তি দিতে হবে ভোটের আগে। একটা কিস্তি মানুষের অ্যাকাউন্টে ঢুকে যাবে, ব্যাস একদম ফ্রেশ মানুষের মাথায় থাকবে যে এই তো বেশি বেশি টাকা এবার পাচ্ছি, আর তার ফল আমরা সরাসরি একদম ভোটে দেখতে পাবো। অতএব কি আছে, এখানে ভাতা বাড়ানো হবে। দেখুন, ভাতা ভালো না খারাপ, ভাতার রাজনীতি নিয়ে কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে আমি আজকের পর্বে কোনো কথা বলবো না, এই নিয়ে বহুবার কথা হয়েছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল বলুন বা গোটা দেশের কোনো রাজনৈতিক দলের কোমরে এই শক্তি নেই যে তারা ভাতার ঘোষণা না করে, ভাতার কোনো প্রমিস না করে নির্বাচন জিতে দেখাবে, টাকা পয়সা না দিয়ে, খয়রাতি না করে তারা নির্বাচনে জিতে আসবে, এই ক্ষমতা কারোর এখন নেই। অতএব এই নিয়ে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু একটা বিষয়, একটা কেমন যেন জিনিস, যেটা প্রত্যেকটা বাজেট থেকে পিছলে চলে যাচ্ছে, প্রত্যেকটা বাজেটে এরকম একটা কাজ হচ্ছে, কিন্তু এইটাকে কেউ খুব একটা ধরেন না, এই নিয়ে খুব একটা বেশি কথা হয় না কোনো বাজেটেই। আর সেটা হচ্ছে, আপনি দেখবেন পশ্চিমবঙ্গে এই যে বাজেটের পর বাজেট, বছরের পর বছর আসছে, নতুন কিছু তৈরি হওয়া, একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার, একটা বড়সড় নতুন প্রজেক্ট, সেই রকম কোনো ঘোষণার কথা কিন্তু শুনতে পাওয়া যায় না। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটা গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেছেন, কিন্তু সেটা তো অনেক দিন আগে থেকে বলতে বলতে ফাইনালি শিলান্যাস তিনি করেছেন। কিন্তু এটা বাদ দিয়ে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে কোনো কিছু একটা বড় সড়ো তৈরি করা হবে, সেরকম ঘোষণা কিন্তু শুনতে পাওয়া যায় না। আচ্ছা বেশ, নতুন কিছু ছেড়ে দিন, পুরনো যেগুলো ছিল সেগুলোর মেনটেনেন্স, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে টাকা পয়সা, সেগুলো কি বাড়ানো হচ্ছে? বরং সেখান থেকেও প্রত্যেক বছর চিলতে চিলতে করে কিন্তু তুলে নেওয়া হচ্ছে, সরিয়ে নেওয়া হচ্ছে। তার কারণ আমাদের সরকারের কাছে টাকা নেই, আর সরকারকে ভাতা দিতে হবে। ভাতা আর ভোটমুখী
কাজকর্ম, এতেই সমস্ত টাকা চলে যাচ্ছে। সরকার ধার করছে, ধার করে এই ভোটমুখী কাজকর্ম আর ভাতা দিতে হচ্ছে, টাকা শেষ হয়ে যাচ্ছে। না সে নতুন কিছু করছে, না পুরনো ইনফ্রাস্ট্রাকচারের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হচ্ছে, সেখানকার সেই খাতের টাকাটাও অন্যদিকে টেনে নিয়ে যেতে হচ্ছে। ডিএর টাকা সে দিচ্ছে না, পাওনা টাকা পয়সা দিচ্ছে না, রিক্রুটমেন্ট একাধিক জায়গায় বন্ধ করে রেখে দিয়েছে, কিন্তু শুধুমাত্র ভাতা আর এই ভোটমুখী প্রকল্পের কাজকর্ম ওই টাকা দিয়ে চলছে। তাহলে এবারেও বাজেটে অন্যরকম কিছু শোনা যাবে এমন তো কিছু আশা করার মতো জায়গা নেই। অতএব আবারও একটা কোনো ভাতার মতোই ঘোষণা আসবে। রাস্তার কথা অনেকেই বলেন, অভিযোগ করেন যে রাস্তার কি অবস্থা। রাস্তার এই মুহূর্তে তিনটে অবস্থা একাধিক জায়গায়, প্রচুর জায়গায়, ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। এবার আমাদের পাড়া আমাদের সমাধানে রাস্তা ঠিক করার জন্য যে এত টাকা পয়সা বরাদ্দ হলো, কোথায় রাস্তা হলো, কতটা হলো, কোথাকার জন্য বরাদ্দ হলো, কত টাকা বরাদ্দ হলো, তার মধ্যে থেকে আসলে কত টাকা খরচ হলো, এই নিয়েও এখন নানা রকম প্রশ্ন উঠছে, নানা রকম দুর্নীতির প্রশ্ন উঠে আসছে এখন এই বিষয়টা থেকে। সেই রাস্তার ওপরে দাঁড়িয়েই, সেই পাড়াতে গিয়েই আবার তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এবারে উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন। এবং একদিকে বাজেট ঘোষণা হবে, সেখানে ভাতা বাড়িয়ে দেওয়া হবে, আরেকদিকে ভাঙা রাস্তার উপরে দাঁড়িয়েই উন্নয়নের পাঁচালি শুনিয়ে এই সরকার আবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এইবার তাহলে একাংশ নিশ্চয়ই আমাকে বলবেন যে এইবার তো বোঝাই যাচ্ছে তার মানে শাসক দলকে দিয়ে এই জন্যেই হবে না, আর তাই বিরোধীদের দরকার, বিরোধীরা এসে কিন্তু সবটা সুন্দরভাবে করবে। ঠিক আছে, আমরা সেটাই তাহলে একটু টেস্ট করে দেখি। তা বিরোধী দল, বিজেপি প্রধান বিরোধী দল, তাদের তরফ থেকে একটা কমিটি তৈরি করা হচ্ছে যারা সংকল্পপত্র তৈরি করবেন, যে বিজেপির সংকল্পপত্রে কি কি থাকবে, বিজেপি এলে কি কি করবে, সেই প্রতিশ্রুতি যে দেবে সেই সংকল্পপত্র তৈরি হবে। তা বিজেপির যারা এই কমিটিতে রয়েছেন তার মানে তাদের সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে খুবই কম্পিটেন্ট হতে হবে, কারণ সেই রকমভাবেই তো বিজেপিকে টাকা পয়সা সব ঢালতে হবে, সেই রকমই প্রতিশ্রুতি বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছে। সমস্তটা তারা যদি স্মুথ করে দেন তাহলে অর্থনৈতিক বিষয় এবং সামাজিক বিষয়ে খুব ভালো রকম জ্ঞান থাকতে হবে যারা এই কমিটিতে রয়েছেন তাদের, কারণ তাদের ভেবে বের করতে হবে যে কোন কোন খাতে টাকা ঢালতে হবে সমস্ত বিষয়টাকে ঠিক করার জন্য, এবং এই যে টাকাগুলো আসবে সেগুলো কোথা থেকে আসবে সেই প্ল্যানটাও কিন্তু বিজেপিকে বের করে রাখতে হবে। এখানে প্লিজ দয়া করে কেউ বলবেন না যে বিজেপি সরকার এখানে ক্ষমতায় আসলেই তো ডবল ইঞ্জিন সরকার হয়ে যাবে, তারপর কেন্দ্রীয় সরকার ভালোবেসে সমস্ত টাকা পয়সা কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার বিজেপি সরকারকে দিয়ে দেবে, এরকমটা তো হয় না। তো তাহলে বিজেপিকে ভেবে বার করতে হবে যে কোথা থেকে টাকা আসবে, কোন খাতে আমরা দেব, কিভাবে গোটা জিনিসটা প্ল্যান হবে। তা এই যে বিজেপির পরিকল্পনা সংকল্পপত্রের জন্য, এটা একদম পরিষ্কার থাকতে হবে, এবং আশা করা যায় এখানে বিজেপি নিশ্চয়ই কোনো গোঁজামিল দিতে চাইবে না, কারণ বিজেপির তরফ থেকে এটা একটা বিকল্প হিসেবে মানুষের সামনে রাখা হচ্ছে যে দেখো তৃণমূল কংগ্রেস শাসক দল তারা পারছে না, আমরা এসে এই এই জিনিস করব, একদম পরিষ্কার প্ল্যান, এইভাবে আমরা এগোবো এবং এইভাবে আমরা সমস্ত জট ছাড়িয়ে গোটা বিষয়টাকে পরিষ্কার করে দেবো। তাহলে বিজেপির তরফ থেকে সেখানে গোঁজামিল থাকলে চলবে না, খুবই কম্পিটেন্ট লোকজনকে দিয়ে সেই কমিটি তৈরি থাকতে হবে, সেই অনুযায়ী সংকল্পপত্র তৈরি হবে। এবং তারই সঙ্গে এখানে মনে করিয়ে দিই বিজেপির তরফ থেকে কিন্তু বলা হয়েছে ভাতা বিজেপি মোটেই বন্ধ করবে না, বরং ভাতার পরিমাণ তারা বাড়িয়ে দেবে, তার সঙ্গে তারা বাকি সমস্ত খরচপাতি করে সমস্ত সমস্যার সমাধান করে দেবে। দেখুন ভাতার ভারে প্রত্যেকটা রাজ্যই নুয়ে পড়ছে, ভাতা দিতে দিতে প্রতিটা রাজ্যই কোনো না কোনো দিন দেউলিয়া হবে, এটা ইকোনমিক্যাল অ্যাসিওরেন্স। প্রশ্ন কে আগে হবে কে পরে হবে। এই মুহূর্তে একটা উদাহরণ দিতে পারি, মধ্যপ্রদেশে আপনারা জানেন বিজেপির সরকার রয়েছে, লাডলি বেহনা প্রকল্পের প্রতিশ্রুতির মাধ্যমে বিজেপি সেখানে ক্ষমতায় এসেছে, মানে বিজেপির সেখানে ক্ষমতায় আসার পিছনে এই লাডলি বেহনার ঘোষণাটা বিরাট বড় ছিল, যেখানে মহিলাদের ভাতা দেওয়া হয় মধ্যপ্রদেশে, এবং সেই ভাতা দিতে দিতে বিজেপির সরকার মধ্যপ্রদেশে একেবারে ধুঁকছে। ক্ষমতায় আসার পর থেকে লাডলি বেহনা প্রকল্পের টাকা দিতে দিতে মধ্যপ্রদেশের সরকারের একেবারে হাড়গোড় বেরিয়ে গেছে, ক্রমাগত তাদের ধার করতে হচ্ছে, ধার করে করে টাকা দিতে হচ্ছে, সেই ধার কি করে তারা শোধ করবে তার কোনো চিন্তা ভাবনা নেই, সুদ দিতে দিতে একদিন এই রাজ্যটা ধসে পড়বে যদি না সাহায্য পায়। তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের বিষয়টা আরো সংবেদনশীল, কারণ বিজেপিকে এখানে ভাতা দিয়ে যেতে হবে, ভাতা বাড়াতে হবে, তার সঙ্গে একাধিক সমস্যার সমাধান করতে হবে, যার জন্য প্রচুর টাকা দরকার। বিজেপি বলেছে ডিএ তারা মিটিয়ে দেবে, বকেয়া ডিএ যা আছে তারা ক্ষমতায় আসলে মিটিয়ে দেবে, তাহলে এটা করতে হবে। বিজেপির তরফ থেকে প্রতিশ্রুতি আছে যে সমস্ত রিক্রুটমেন্ট তারা শুরু করে দেবে, চাকরি বাকরি দিতে শুরু করে দেবে, তার জন্য টাকা পয়সা লাগবে। এছাড়া বিজেপির তরফ থেকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে তারা শিল্প নিয়ে আসবেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যেটা এখন কথায় কথায়
কথায় বলতে ভালোবাসেন যে আমরা ক্ষমতায় আসলেই টাটা আসবে পশ্চিমবঙ্গে। এবার টাটা তো দেখুন চা খেতে আসবে না, ঘুরতে আসবে না, তাদের যদি আনতে হয়, তাদের দিয়ে যদি বিনিয়োগ করাতে হয় পশ্চিমবঙ্গে, তার জন্যেও বিজেপিকে ক্ষমতায় এসে তাহলে টাকা খরচ করতে হবে। নিজেদের মতো করে সরকারকে বিনিয়োগ করে মাটি তৈরি করে তবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ডাকতে হবে যে আসুন বিনিয়োগ করুন, কারণ এখনকার সরকার তো সেই সমস্ত খরচপাতি করেনি, সেই রকম জায়গা তৈরি করছে না, তাহলে বিজেপি সরকারকে সেখানেও টাকা পয়সা ঢালতে হবে। তা এই কমিটিতে কারা রয়েছেন আমি একটু নামগুলো আপনাদের পড়ে শোনাই। এত বিপুল পরিমাণ টাকা পয়সা, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে রিক্রুটমেন্ট পর্যন্ত সমস্ত কিছু কিভাবে হবে ঠিক করার যে কমিটি, বিজেপির এই 11 জন সদস্যের যে কমিটি, সংকল্পপত্র কমিটি, তার মাথায় কে রয়েছেন? কমিটির চেয়ারম্যান পদে বসেছেন তাপস রায়। তাপস রায়, যিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন। তাপস রায় এমন একজন ব্যক্তি যার রাজনৈতিক জ্ঞান নিশ্চয়ই প্রগাঢ়, তার সাংগঠনিক জ্ঞানও নিশ্চয়ই প্রচুর রয়েছে। রাজনীতিবিদ, এত বছর ধরে তিনি রাজনীতি করছেন, কিন্তু অর্থনৈতিক জ্ঞান কতটা, তিনি অর্থনীতির কতটা খুব ভালোভাবে বোঝেন সেই নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতেই পারে, কিন্তু তিনি হচ্ছেন চেয়ারম্যান। বাকি কারা রয়েছেন আমি সেই নামগুলো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি এবং এর মূল্যায়ন আপনারাই করবেন যে তারা অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে কতটা কম্পিটেন্ট। সহ আহ্বায়ক হয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। এছাড়া রয়েছেন সাংসদ মনোজ টিগ্গা, চিত্তরঞ্জন মণ্ডল, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, অমলকান্তি রায়, বৈশালী ডালমিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী দেবজিৎ সরকার। সম্মিলিতভাবে যাদের ইকোনমিক্সের আইডিয়া বিরাট বড় শূন্য, তারা একটা এই কমিটিতে বসেছেন বিজেপির সংকল্পপত্র তৈরি করতে, যে বিজেপি ক্ষমতায় এলে কোথায় কোথায় টাকা পয়সা কিভাবে খরচ করা হবে সেগুলো বলতে, সেই সুন্দর গোজামিল ছাড়া প্ল্যানটা তৈরি করতে তারা বসেছেন। এবার এর মধ্যে কয়েকজনের কথা বলা যায়। দেখুন, অগ্নিমিত্রা পাল, তিনি ফ্যাশন ডিজাইনার ছিলেন, একজন শাড়ির ব্যবসা করতেন। শিশির বাজোরিয়া একটা সময় বামেদের বেশ কাছাকাছি ছিলেন, এখন তো বেশ টেনে চলেন। আর এছাড়া একজন রয়েছেন যিনি স্বপন দাশগুপ্ত, ব্রিলিয়ান্ট থিওরিস্ট, কিন্তু এই পর্যন্তই মনে করা হয়। এবং এরপরে আপনি বলতে পারেন এখানে আছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, অত্যন্ত ভালো কথা বলেন, খুব ভালো বক্তা, কথা শুনলে মনে হয় বেশ বিদগ্ধ পণ্ডিত মানুষ, নির্বাচনে পরাজিত হয়েছেন। তা এই যে একটা টিম তৈরি করা হয়েছে, তাদের ইকোনমিক্সের জ্ঞান কতটা এবং তারা কতটা ভালো সংকল্পপত্র তৈরি করবেন এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরা মিলে, সবাই মিলে ঠিক করবেন যে বিজেপি ক্ষমতায় এলে কোথায় কোথায় এই যে এতগুলো সমস্যার সমাধান কিভাবে হবে, তারা এই প্ল্যানটা, পুরো রোডম্যাপটা এই 11 জন মিলে ঠিক করবেন। এখানে একজন ব্যক্তি রয়েছেন ডক্টর অশোক লাহিড়ী। এই রকম ব্রিলিয়ান্ট একজন ইকোনমিস্ট উইথ প্র্যাকটিক্যাল নলেজ পাওয়া খুবই দুষ্কর। এই একজন মানুষ রয়েছেন যিনি একটা কম্পিটেন্ট প্ল্যান তৈরি করতে পারেন, যিনি কিন্তু এই কাজটা সঠিকভাবে করতে পারেন। তাহলে আপনি বলুন যে বাকিরা এই কমিটিতে কি করতে রয়েছেন? ভিড় বাড়াতে রয়েছেন, তার মানে কোথাও না কোথাও ঢোকাতে হবে, জায়গা দিতে হবে, তাই তাদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্ল্যান যদি তৈরি না হয় কি করতে পারবেন তারা? প্রতিশ্রুতি দিতে পারবেন। আরে আমরা ক্ষমতায় আসলে আপনাকে আগে 5 মাসের মাইনে দিয়ে দেবো, তারপর আপনি কাজ করতে আসবেন। আমরা ক্ষমতায় আসলে হাসপাতালে আপনি যাবেন, আপনার বাঁ চোখের সঙ্গে সঙ্গে ডান চোখের অপারেশনটা আমরা ফ্রিতে করে দেবো। আমরা ক্ষমতায় এলে ভিক্টোরিয়ার মাথার উপরে পরিটা বনবন করে ঘুরবে। আমরা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের সবকটা বাসে আমরা এসি লাগিয়ে দেবো। প্রতিশ্রুতি এইরকমই হয়। প্রতিশ্রুতি দেওয়া সব থেকে সহজ কাজ। প্রতিশ্রুতি আপনি যা খুশি বলে দিয়ে দিতেই পারেন, খুব ইজিলি দিয়ে দিতে পারেন, কারণ এই ধরনের সমস্ত প্রতিশ্রুতি যদি আপনি দিয়ে দেন তাহলে সেগুলো পূরণ করার কোনো বাধ্যবাধকতাও থাকে না। এবার এখানে অনেকেই আছেন যারা বলবেন যে আরে পৌলমী, আরও তো দল আছে, তারাও তো ম্যানিফেস্টো বের করবে, কই তাদের নিয়ে তো তুমি কথা বলো না? হ্যাঁ, তাদের নিয়ে তোমার এই সমস্ত কথা কিন্তু শোনা যায় না, তাদের তুমি কিন্তু কাঠগড়ায় দাঁড় করাও না। আচ্ছা, একটা কথা বলুন, বাকি যে দলগুলো রয়েছে তাদের কারুর ক্ষমতায় আসার বিন্দুমাত্র সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন যে তাদের ম্যানিফেস্টো নিয়ে আলাদা করে কথা বলবো? এক তো তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা যায় না, দ্বিতীয়ত তারা এককভাবে ক্ষমতায় আসবেন সেই সম্ভাবনা তো আরোই দেখা যায় না। তাহলে তারা আসার পরে ক্ষমতায় যদি কম্বাইন্ড ভাবে আসেন, তাহলে তাদের সকলের ম্যানিফেস্টো কম্বাইন্ড হয়ে গিয়ে তারপর তারা কি বলবেন সেটা তো আমাকে তাহলে ভেবে বের করতে হবে হাত গুনে, যে এরা একসাথে চলে এলে তখন এদের ম্যানিফেস্টোতে কি থাকবে। দেখুন, যে কাঁঠাল গাছই নেই সেই গাছে কাঁঠাল হলে কেমন দেখতে লাগবে সেটা তো আমি আগে থেকে ভেবে বের করতে পারবো না, তাই তাদের ম্যানিফেস্টো নিয়ে কোনো কথা নেই। এবার এখানেই বিষয়টা হচ্ছে এই যে প্রত্যেকবার প্রতিশ্রুতি
প্রতিশ্রুতির নামে মিথ্যে কথা মানুষকে বিভ্রান্ত করা, প্রতিশ্রুতির নামে মানুষকে সেকো বিষ দেওয়ার এই যে একটা ব্যবসা শুরু হয়েছে, এটা এক একটা দিন অত্যন্ত অসহনীয় হয়ে ওঠে। যেমন আজকের দিন মানে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসের দিন, প্রজাতন্ত্র দিবসের দিন এই প্রশ্নগুলো উঠে আসে যে কিসের প্রজা, কাদের জন্য এই দিবস, কিসের তাদের এই দিবস। এবং এই দিনগুলোতে আরেকটা প্রশ্ন মাথা চাড়া দেয় যে এই যে স্বাধীনতা, অত্যন্ত কষ্টে অর্জিত যে স্বাধীনতা, তারপর থেকেই এই প্রশ্ন উঠে আসে যে এই কষ্টে পাওয়া স্বাধীনতার পর নতুন যে দেশটার জন্ম হলো, এই নতুন দেশটা কেমন হবে, এই নতুন দেশটা কাদের, এটা কি আবারও সেই পুরোনো দিনে যেরকম রাজা রাজরাদের ছিল সেই রকম রাজা রাজরাদের হয়ে যাবে, নাকি এই কষ্টে পাওয়া স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার জন্য এখন আবার দেখা যাবে কোনো একটা নতুন শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। স্বাধীনতার পরে এই প্রশ্নটাই উঠে আসে যে এই স্বাধীনতা কাদের, এই স্বাধীন দেশটা কার, এই স্বাধীন দেশের মালিক কারা। আর আজকের এই যে দিন, এই দিনটা আমাদের এই আইডেন্টিটি ক্রাইসিসের উত্তরটা সামনে রাখে। এই স্বাধীন দেশের মালিক আমরা, এই স্বাধীনতা আমাদের, এই দেশ আমাদের, এই স্বাধীনতা আমাদের জন্য সাধারণ মানুষ আমরা হচ্ছি এই দেশের এই গণতন্ত্রের চালিকা শক্তি, গণতন্ত্রের গণ আমরা, এই দেশের ধমনী আমরা। এই স্বাধীনতার উপরে যদি কারুর অধিকার থেকে থাকে সেটা এক এবং একমাত্র আমরা, এই দেশের সাধারণ মানুষের। আমাদের কাছেই এরা হাত জোর করে ভিক্ষা চাইতে আসে, মনে রাখবেন। আমাদেরকেই এরা প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিতে চায়, ভাতার টাকা মুখে গুঁজে আমাদেরই এরা চুপ করিয়ে দিতে চায়। আমাদেরই ভাই বোনেরা বকটুইতে মরে, আমাদেরই মা কাকিমারা সন্দেশখালিতে লুণ্ঠিত হয়, আমাদেরই দাদা দিদিরা যখন চাকরির জন্য রাস্তায় বসে থাকে তখন পুলিশ তাদের পিটিয়ে টেনে হিচড়ে রাস্তা থেকে তুলে দেয়, আমাদেরই দিদি মাঝরাতে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে বা কোনোদিন আরজিকর থেকে আর বাড়ি ফেরে না। এই আমাদের সামনেই হাত জোর করে এসে সেই অসহায় কাকুতি মিনতি আমরা দেখতে পাই ভোটের আগে। কি অসহায় সেই ডাক, কি অসহায় সেই গোঙানি, তারা বলতে থাকে একটা ভোট দেবে গো, দাও না আমাকে একটা ভোট। এক পক্ষ বলে আমাকে ভোট দাও, আমি কত করেছি তোমাদের জন্য, একটা ভোট দেবে না। আরেক পক্ষ বলে আমি তো করব, দেখো না আমি ক্ষমতায় এসে আমি তো তোমাদের জন্য করব। আপনি ঘুরিয়ে প্রশ্ন করুন কি করে করবেন, একটু বোঝাবেন, উত্তর আসবে আরে সে ভেবে দেখা যাবে, আগে ভোটটা তো দাও। ক্ষমা করবেন, আজকের এই দিনটা যেরকম, এই দিনগুলোতে খারাপ লাগা বা ক্ষোভটা একটু বেশিই হয়তো বেরিয়ে আসে। দিনের শেষে ভোটার হলেও মানুষ তো। আজকের পর্ব এখানেই শেষ করছি, ভালো থাকবেন।